সুন্দরী লুসির চোখে মুখে দুশ্চিন্তার কালো মেঘ, মনের আকাশে ঝোড়ো বাতাস। হরিণ কালো চোখে আমার দিকে তাকালো, বলল, তুমি কি এ কথা বিশ্বাস করবে? এক মহিলা বাইরের সম্ভাব্য কোনো আক্রমণ ঠেকাতে এক রুদ্ধ তার কক্ষে আশ্রয় নিলেন। দরজা জানলা সব বন্ধ, বাইরে থেকে ভেতরে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ থাকলেও যেন হাওয়ায় উড়ে কোনো কিছু জিনিস ঘরের মধ্যে ঢুকে তার চোখ দুটোকে খুবলে নিয়ে গেল। ওর এই ভয়ঙ্কর কথাগুলো আমার বুকের মধ্যে হাতুড়ি পিটতে থাকলেও লুসি অত্যন্ত ঠান্ডা গলায় বলছিল গোপন কথা বলার মতো। আমরা বসেছিলাম পাহাড়ের ঢালে এক পুরনো বাড়িতে। সময়টা শীতকাল, গাছের পাতা শুকিয়ে অধিকাংশই হলুদ, মাটিতে শুকনো পাতার শয্যা। লন্ডনে এই সময়ে বাতাসে স্যাঁতসেঁতে ভাব। আচমকা লুসি উঠে দাঁড়ায়, বাড়ির দরজার কাছে গেল, তারপর রাস্তায় গিয়ে অপলকে তাকিয়ে থাকলো। আমার দিকে মুখ না ঘুরিয়েই সে বলল, আমি নিজেও জানি না যে আমি আদৌ এই কথা বিশ্বাস করি কিনা। অবিশ্বাস্য বলেই মনে হয়। আমায় যদি বিয়ে করো তবে মনে রেখো, তুমি আমার পারিবারিক অভিশাপকেই বিয়ে করবে। এই কথা ভেবে আমি রীতিমতো শঙ্কিত হয়ে পড়েছি। লুসি এই ধরনের কথা এই প্রথম জানালে। আর কথাগুলো বলল কখন? আমি যখন খুশির আনন্দে টকবক করছি, মশগুল হয়ে আছি ভবিষ্যৎ জীবনের রঙিন স্বপ্নে, তখন লুসির চোখ, লুসির গ্রীবা আমার কাঁধের উপর। ঘোড়ায় চড়ে এই কোণে দেখা আলোয় বিকেলে লুসির সঙ্গে দেখা করতে এসেছি, সোজা জেমস ফ্যানউইকের কাছ থেকে। প্রায় হাওয়ায় উড়তে উড়তে এসেছি। খুশির আনন্দে চিৎকার করে গান গেয়েছি, আমার প্রিয়ার ডাকে ছুটে চলেছি। পৃথিবীর সব কিছুই যখন এক অসম্ভব ভালো লাগায় ভরে উঠেছে, যে ঝর্ণার পাশে আমার ঘোড়াটা বেঁধেছি, সেই ঝর্ণার জলের মতো মনটা যেই মুহূর্তে নেচে উঠেছে, ঠিক তখনই লুসি ভবিষ্যৎবাণীর মতো ওই কথাগুলো শোনালো। এই আমার লুসি সোনার সঙ্গে কথা হয়েছিল 1 মাস আগে, আমাদের এই গ্রীষ্মকালে। ভ্রমর কালো চোখে বিজলির রেখা, ঘন কালো চোখের মতো চুলে ধূসর রঙের রুমাল বাঁধা, দু ঠোঁটের ফাঁকে মৃদু হাসি নিয়ে ও যেন আমার সামনে আবির্ভূত হয়েছিল। আমার পৃথিবী তখন ওলট পালট হয়ে গেছে। তারপর আমরা চকলেট রঙের এই পাহাড়ের গা বেয়ে হাঁটতে হাঁটতে চেনা জানার পর্ব সেরে পরস্পরের কাছাকাছি চলে এলাম কখন তা টের পাইনি আদপেও। আমার কাছে এই বিকেলের ভুবন সোনালি আলোয় ভরে উঠেছিল এতক্ষণ। লুসির সতর্কবাণী এক ফুঁয়ে চারিদিকের আলো নিভিয়ে দিল। এই মুহূর্তে লুসির মুখ চোখ লজ্জা গম্ভীর, আমার দিকে তার দৃষ্টি নিবদ্ধ। ওকে বললাম, তুমি কি বলতে চাইছো? তোমার কিসের ভয়? লুসি বলল, আমি অন্যের জন্য চিন্তিত। আমার বোনের সঙ্গে তোমার তো আলাপ হয়েছে, মনে পড়ছে তাকে? আমি আমাকে নিয়েই ভীষণ দুশ্চিন্তায় আছি। ভয় পাচ্ছি এই ভেবে যে কোনো মুহূর্তে কোনো কিছু এসে আমাদের চোখগুলোকে উপড়ে নিয়ে যাবে। তুমি তুমি ভেবো না যে আমি পাগল হয়ে গেছি। আমি উঠে দাঁড়ালাম, ওর কাছে গিয়ে
হাত দুটো ধরলাম। লুসির মুখটা সাদা ফ্যাকাশে হয়ে উঠেছে। সে বলল, দেখো, এটাকে শুধুমাত্র অভিশাপ বললে ঠিক বলা হবে না। অ্যান সামনের সপ্তাহে বিয়ে করছে। এক সুপুরুষ যুবককে ও বিয়ে করবে বলে ঠিক করে রেখেছে। বিয়ের খবর জেনে আমার কাকা হেনরি খুবই রেগে গেছেন। আমি অবশ্য তাতে কিছু মনে করছি না। কাকা যদি সব জেনেও মেনে না নেন, তাহলে কিছু করার নেই। আবার সরাসরি তিনি বাধাও দিচ্ছেন না। আমি বললাম, বাধা? কেন কেন তিনি বাধা দেবেন? লুসি কোনো জবাব দিল না। পাহাড়ের উপর ঘোলাটে লাল রঙের ইটের বহু প্রাচীন এই বাড়ির দিকে তাকালাম। বহু দিনের পুরনো বাড়ি। জানালাগুলোর রঙও বিবর্ণ। একটা গম্বুজ বাড়ির মাথায়। ওই বাড়ির অন্যদের থেকে লুসি যেন আলাদা। নাম লুসি মর্টলেক। এই মর্টলেক পরিবারে রানী প্রথম এলিজাবেথের সময় থেকে এই পরিখা বেষ্টিত মলে বসবাস করছে সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবার। আর তাদের চারদিকে পর্দা টেনে দিয়েছে। বহির জগতের সঙ্গে তাদের যোগাযোগ খুবই ক্ষীণ। বন্ধু স্যার জেমস ফেনউইকের সঙ্গে এক রাতে ওদের বাড়িতে নৈশভোজ করেছিলাম। তখনই লুসির সঙ্গে আমার প্রথম পরিচয়। মোমবাতির আলোয় ডিনার খেয়েছিলাম। লুসি ছাড়া সেখানে আরও 4 জন ছিল। লুসির বোন অ্যান খুবই শান্ত এবং স্বল্পবাক। কাকিমা কেটি, নাক উঁচু কালো মহিলা, যেন কোনো পুরনো তৈলচিত্রের মূর্তি। 18 বছরের খুড়তুতো ভাই রিচার্ড। তবে সেই রাতে চোখে পড়েছিল হেনরি মর্টলেককে। মোটা সোটা, সবসময় ঘামছিলেন, মৃদু কণ্ঠস্বর, মোটা হাতের থাবায় কাঠবাদাম ভেঙে মুখে দিতে দিতে হাসছিল। আমায় কথার জবাব না দিয়ে লুসি বলল, আজ থেকে 7 দিন পর অ্যান বিয়ে করছে। কাকা হেনরির কথা মতো আজ বিকেলে অ্যানের উপর সেই অচেনা আক্রমণকারীর হামলা হওয়ার কথা। তুমি চুপ করবে? কম্পিত লুসির কাঁধ দুটো 2 হাতে চেপে ধরে ঝাঁকানি দিতে দিতে বললাম, এই জায়গা তোমার মন বিষিয়ে দিয়েছে। আমি তোমাকে নিয়ে কি করব সেটা কি মন দিয়ে একটু শুনবে? তাহলে শোনো, ঘোড়ার পিঠে তোমাকে চড়িয়ে এখান থেকে সোজা নিয়ে যাব লেডি ফেনউইকের কাছে। তাদের বিশেষ ব্যবস্থা আছে। আগামীকাল আমি আর ফেনউইক এখানে এসে তোমার কাকাকে বলবো যে আমি তোমার পানি প্রার্থী। লুসি তাকালো ভেজা চোখে। ওর শরীরটা তখনও থর থর করছে। বলল, ঠিক আছে, তোমার কথা মেনেই চলবো। তবে মন দিয়ে আমার কয়েকটা কথা শোনো। এটা এটা কোনো গল্প কাহিনী নয়। এটা বাস্তব ঘটনা। এটা কোনো অভিশাপ নয়। ঘটনাটা ঘটেছিল বছর 50 আগে। এই ঘটনার সাক্ষী এমন মানুষ এখনো বেঁচে আছেন। তারা শপথ নিয়ে সে কথা বলবেনও। ঠিক আছে, আমাকে বলো। বললাম ওকে। ওই যে ওই গম্বুজটা দেখছো, ওই চূড়ার মতো গম্বুজের মাথায় একটা ঘর আছে। ইটের ওই ঘরটায় একটা চেয়ার, একটা টেবিল ছাড়া আর কিচ্ছু নেই। একটা দরজা এবং একটা জানলা। ওই জানলার গরাদ অত্যন্ত মজবুত। রাস্তার এই দিকে ওই জানলার নিচে 60 ফুট ইটের মসৃণ গাঁথনি। বাইরে থেকে জানলার ওঠার কোনো সুযোগও নেই। ঘটনাটা ঘটে 1886 সালের জুন মাসে। অ্যালিন আমার ঠাকুরদার বোন। বিয়ের 1 সপ্তাহ আগে
অ্যালেন মর্টলেক এই রকম বিকেলেই ওই ঘরে গিয়েছিলেন একা। যেহেতু চূড়ার মাথার ঘর, তাই বিশেষ রকমের মই বেয়েই ওখানে পৌঁছাতে হয়। ছাদের সঙ্গে জোড়া দরজা, খুবই শক্তপোক্ত ব্যবস্থা। মই ছাড়া ওখানে ওঠা একদম সম্ভবই নয়। যাই হোক, অ্যালেন মই বেয়ে ওই ঘরে পৌঁছলেন। ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন, কিল লাগালেন। ওই ঘরটা তখন নিছিদ্র দুর্গের মতো। ঘরের ঠিক নিচে 4 জন অত্যন্ত বিশ্বাসভাজন লোক সদা সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে, যাতে বাইরে থেকে কোনো কিছুই ভেতরে ঢুকতে না পারে। অ্যালেন ঘরের মধ্যে ঢোকার 10 মিনিটের মধ্যে তার আর্ত চিৎকার শোনা গেল। টেবিল উল্টানোর শব্দ হলো। 4 জন প্রহরী মই বেয়ে ঘরের দরজার খিল ভেঙে ভেতরে ঢুকে দেখল এলেন ঘরের মাঝখানে মেঝেতে পড়ে আছে, চোখ দুটো উপড়ানো। চোখের কোটর থেকে মণি দুটো বাইরে বেরিয়ে ঝুলছে। কোনো কথা বলতে পারেননি তিনি। আতঙ্কের চাপে কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। লুসি কথা বলছিল খুবই আস্তে। ও যে কথা বলছে ঠোঁট নাড়া দেখেই বোঝা যাচ্ছে শুধু। ওর দৃষ্টি আমার মুখের উপর। বলল, ভাবছো পুলিশকে খবর দেওয়া হয়েছিল কিনা? হ্যাঁ, থানায় খবর দেওয়ায় পুলিশ এসেছিল। তারা কি খুঁজে পেয়েছিল? এলেন ছাড়া ওই ঘরে কেউই ছিল না। ঘরের মধ্যে কোনো লুকোনোর জায়গা ছিল না। ঘর থেকে বাইরে বের হওয়ার একমাত্র দরজা ভিন্ন অন্য কোনো গোপন দরজা বা পথও ছিল না। এলেনের চোখ উপড়ে নেওয়ার মতন কোনো অস্ত্রও ঘরে পাওয়া যায়নি। টেবিল চেয়ার টুকরো টুকরো করে ভেঙে পুলিশ দেখেছিল কোনো হাতিয়ার পাওয়া যায় কিনা। না, কিচ্ছু পাওয়া যায়নি। তন্ন তন্ন করে খোঁজা হয়েছিল। জানালা ছিল বন্ধ। জানালা দিয়ে 60 ফুট নিচু থেকে একটা মাছি পর্যন্ত উড়ে আসা কঠিন। জানো টম, কোনো মানুষের পক্ষে এই খুন করা সম্ভব ছিল না। তবুও এই খুনটা হয়েছিল। যতটা সম্ভব গলার স্বর স্থির রেখে বললাম, তাহলে তুমি বিশ্বাস করো একটা অভিশাপই কাজ করেছে? ওই মহিলা একা ওই ঘরে ঢুকে কি করছিলেন? লুসি জবাব দিল, ওই অভিশাপ কিংবা কিংবদন্তিতে বিশ্বাস ছিল না তার। তিনি প্রমাণ করে দেখতে চেয়েছিলেন যে এসব মিথ্যে, পাগলামি মাত্র। কিংবদন্তিটা কি? আমি প্রশ্ন করলাম। লুসি বলল, টম, আমি তোমাকে সব কথা খুলে বলতে পারবো না। শুধু এইটুকু জেনে রাখো যে এই মর্টলেক বংশের এক মহিলা 3 বছর আগে এক ভয়ানক কাণ্ড ঘটায়। তিনি নিজের মর্জি মাফিক চলতেন। তার নাম ছিল ভিভিয়ান। তিনি চতুরা এবং সুন্দরীও ছিলেন। তার পরিবার তার বিয়ে এমন ব্যক্তির সঙ্গে ঠিক করেছিল যে ভিভিয়ান তাকে ঘৃণা করতেন। ভিভিয়ান তাকে খুন করেছিলেন। এমনভাবে তাকে মেরেছিলেন যে প্রাণ থাকতে থাকতেই একটা কাক ওই লোকটির চোখ দুটি উপড়ে নিয়ে গেছিল। আমি বললাম, বলে যাও, আমি তোমার কথা শুনছি। দাও, তোমার হাতটা আমার হাতে দাও, এতে তোমার কথা বলা সহজ হবে। মৃত্যুর আগে সেই ব্যক্তি বলেছিলেন ভিভিয়ান যদি বিয়ে করে তাহলে বিবাহের 7 দিন আগে তিনি আসবেন। সেই অন্তিম ক্ষণের দৃশ্য দূরে ওই চূড়ার ঘরের জানলা থেকে ভিভিয়ান দেখেছিলেন। বিয়ে ঠিক হলো তার। বিয়ের ঠিক 7 দিন আগে একটা কাক এসেছিল। গভীর দীর্ঘশ্বাস ছেড়ে লুসি বলল, অনেকে বলে থাকে ভিভিয়ান দেখেছিলেন কবর থেকে সে উঠে আসছে। এই রকম বিকেলের খুনে দেখা আলোয়
তার চোখের গর্ত থেকে রক্ত ঝরছিল। এক ঝাঁক বড় মাপের কাক তাকে ঘিরে আছে। যাই হোক, ভিভিয়ান মটলিক তারপর চোখ দুটো হারিয়েছিলেন, যন্ত্রণায় পাগল হয়ে গিয়েছিলেন। আমার দিকে মুখ ঘুরিয়ে লুসি বলল, এই হলো কাহিনী টম। হেসো না। এরপর থেকে মটলেক পরিবারের সম্মতি ছাড়া কোনো মেয়ে বিয়ে করতে গেলে তারও ক্ষেত্রে একই পরিণতি ঘটে। আমাকে হাসতে দেখে লুসি বলল, ঈশ্বরের দোহাই, তুমি হেসো না। আমি যা শুনেছি, যা ঘটেছে, সে কথাই তোমাকে বললাম। আমার বোনও বিয়ে করতে চলেছে, পরিবারের বিনা অনুমতিতে। আমি আর হাসছিলাম না। আমি শুধু কাকা হেনরিকে অভিশাপ দিতে চাইছিলাম, কেননা এ ধরনের ভুতুড়ে গল্প বলে এই নির্জন বাড়িতে দুটো তরুণীর মন বিষিয়ে দিয়েছেন তিনি। এই তো দেখছি সায়ানাইড দেওয়ার সামিল। আমি লুসিকে জিজ্ঞেস করলাম, তোমার কাকা চান না তোমার বিয়ে হোক? লুসি বলল, না, আমার আর অ্যানের কিছু অর্থ আছে। আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত আমার কাকা সেগুলোর ট্রাস্টের তরফে সব কিছু দেখাশোনা করেন। ওই অর্থের সাহায্যেই সকলের সংস্থান হয়। আর তোমার কাকা নিশ্চয়ই ওই ট্রাস্টের মাথা। হ্যাঁ। ধিক্কার জানাই এই ধরনের মানুষকে। উনি চাইলে সব অর্থ নিতে পারেন, তবে তার আগে ওর সঙ্গে অন্য বিষয়ে বোঝাপড়া করতে হবে। ঠিকই বলেছ তুমি। পিছন থেকে কে যেন উঁচু গলায় এই মন্তব্য ছুড়ল। আমরা দেখলাম স্যার জেমস ফেনউইক। রাস্তার দিক থেকে আসতে আসতে তিনি বললেন, যদি বেশি দেরি না হয়ে গিয়ে থাকে। উনি ঘোড়ায় চড়ে কখন এত কাছে এসে গেছেন তা আমরা কেউই খেয়াল করিনি। টুইডের টুপি, কোট, প্যান্ট, বাঁ চোখে চশমা, লম্বা শক্ত কাঠামোর শরীরটা তার বিরাট ঘোড়ার পিঠে শটান ভঙ্গিতে বসা। তিনি বললেন, তাহলে টম, শুনেছ তো কিংবদন্তি? এবার তাহলে সর্বশেষ ঘটনার কথাটাও শোনো। এই বলে তিনি চূড়ার ঘরের দিকে আঙুল তুলে বললেন, আচ্ছা লুসি, তোমাকে কি ওরা বলেছে যে তোমার কাকা হেনরি ওই চিলেকোঠা ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে ভাগ্য পরীক্ষা করার জন্যে অ্যানকে রাজি করিয়েছেন? অ্যান এখন ওই ঘরে। খুড়তুতো ভাই ডিক তোমার কাকার মুখের ওপর কোনো কথা বলবে এমন সাহস নেই। সে আমাকে টেলিফোন করে এখানে চুপি চুপি আসতে বলল। সে অ্যানের হবু বর গর্ডেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, তাকে পায়নি। সে লন্ডনে গেছে। ভয় লুসির তখন আত্মারাম খাঁচা ছাড়া। সে কোনো রকমে বলল, ওহ না না, আপনি যা বলছেন। ফেনউইক বললেন, এর মধ্যে শয়তানির গন্ধ পাচ্ছি। চলো শিগগির, আমি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। আর তখনই শোনা গেল তীব্র আর্তচিৎকার এক মহিলার। পাহাড়ের 60 ফুট উঁচুতে মিনারের চূড়ার ঘর থেকে তীব্র কাতর যন্ত্রণা ভরা চিৎকার চারদিকে ছড়িয়ে পড়েছে। উড়ন্ত পাখির দল পর্যন্ত সেই কাতরোক্তি শুনে যেন থমকে গেল। একটু পরেই থেমে গেল সেই চিৎকার। ফেনউইক আপন মনে কি যেন উচ্চারণ করেই বিদ্যুৎ বেগে ঘোড়া ছুটিয়ে মিনারের দিকে ধেয়ে গেলেন। লুসি ও আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়লাম। মোয়ার্ট হলে পৌঁছে দেখলাম সামনের জলে রাজহাঁসগুলো পাখা নাড়ছে। ফেনউইক সেখানে পৌঁছে প্রবেশ দরজায় ধাক্কা মারছেন, কেউ উত্তর দিচ্ছে না। দরজাটা তালাবন্ধ ছিল না। লুসি আমাদের ভেতরে নিয়ে গেল। ভিতরের হল ঘরে একটা মৃত্যু শীতল নীরবতা, যেন শয়তান আঘাত হেনেই পালিয়ে গেছে। দেখলাম একটা আবঝা ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে। আমার হৃৎপিণ্ডটা
যেন গলার কাছে উঠে এলো আচমকা। ছায়ামূর্তিটা মৃগী রোগের মতো হাসতে আরম্ভ করল। দেখলাম খুড়তুতো ভাই রিচার্ড। তার নরম সরম মুখে হতাশার ছাপ। সে বলল, তোমরা বড্ড দেরি করে ফেলেছ। কাক ওর মাথার ঘিলু ঠুকরে বের করে দিয়েছে, ও আর বেঁচে নেই। লুসির তখন হতচেতন অবস্থা। সে আমার কাঁধে মাথা এলিয়ে দিল। ফেনউইকের নির্ভীক উপস্থিতি আমাদের ভেঙে পড়তে দেয়নি। তিনি ডিকের জামার কলার ধরে ঝাঁকুনি দিতেই তার পাগলের মতো হাসি থেমে গেল। ফেনউইক তাকে কঠোর স্বরে বললেন, একদম চুপ করো। এবার বলো, হেনরির কথা শুনে অ্যান ওই চিলেকোঠার ঘরে একা যাওয়ার মতো বোকামি করলো কি করে? রিচার্ড লুসির দিকে মুখটা ঘুরিয়ে বলল, হ্যাঁ, হ্যাঁ, তোমার জন্য এই কাজ করেছে। সে বলেছিল তুমি নাকি একজনকে ভালোবাসো। তোমাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য ওই ঘরে যায়নি, গিয়েছিল এই অভিশাপ থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য। ফেনউইক রিচার্ডকে প্রশ্ন করলেন, আচ্ছা, হেনরি নিশ্চয়ই এখন ওখানে? এই না, তোমার কাকিমা এখানে আছেন নিশ্চয়ই। রিচার্ড বলল, ওরা ছাড়াও সেখানে আছে মিস্টার ওয়াল্টার্থ, ডাক্তার পোর্টার আর স্কেয়ার বক্সলে। প্রথমজন যাজক, দ্বিতীয়জন চিকিৎসক এবং তৃতীয়জন মুখ্য বিচারক। প্রত্যেকেই সম্মানীয় এবং প্রত্যেকের মধ্যেই ডজন আছে এমন এই ঘটনার সাক্ষী হিসেবে থাকার জন্য প্রত্যেককেই ডাকা হয়েছিল। সবাই এখন শপথ নিয়ে বলতে রাজি আছে যে তারা এক অবিশ্বাস্য অথচ সত্য ঘটনা প্রত্যক্ষ করেছে। অ্যান মই দিয়ে ওপরে উঠে ঘরের বন্ধ দরজায় খিল দিয়েছে। আমরা কেউই এক পলকের জন্য ঘরের দিক থেকে চোখ সরিয়ে নিইনি, অথচ সবাই সাক্ষী দিতে রাজিও হয়েছে। ফেনউইক গর্জন করে উঠলেন, হ্যাঁ, সবাই তার সাক্ষী, অথচ কেউই অ্যানকে একবার আটকানোর চেষ্টা করেনি, তাই তো? রিচার্ড থেমে গেছে আচমকা, যেন অনেক কথা ইতিমধ্যে বলে ফেলেছে এরকম একটা ভাব তার মধ্যে ফুটে উঠেছে। ঘাড়ের উপর মুন্ডু অনবরত সে এদিক ওদিক নাড়াচ্ছে। অস্ফুট স্বরে সে বলল, ওয়াল্টার্স চেষ্টা করেছিল আটকানোর জন্য, কিন্তু অ্যান শোনেনি। ডাক্তার পোর্টার বলেছিলেন যত সব মূর্খামি। বিক্সলে প্রচুর মদ্যপান করেছিলেন, তাই তিনি হ্যাঁ কিংবা না কোনো কিছুই বলেননি। অ্যান ওপরে চলে গেল। আমি সহ্য করতে পারছিলাম না। ও আমাকে খুবই বিশ্বাস করত। নিঃশ্বাস ফেলে রিচার্ড বলল, আপনারা বরং ওপরে যান। পাথরের ঘোরানো সিঁড়ি বেয়ে আমরা 2 মিনিটের মধ্যে সেই ঘরে গিয়ে ঢুকলাম, যেখানে প্রত্যক্ষদর্শীরা উপস্থিত রয়েছেন। অভিশপ্ত ঘরের নিচে এই ঘর, একটা মই লাগানো আছে। চিলে কোঠা ঘরের দরজাটা ভাঙা। ঘরের মধ্যে দাঁড়িয়ে টের পেলাম উপরের ঘরে পাইচারি ও ফিসফিস স্বরে কথা বলার শব্দ। নিচে এই ঘরটা চৌকো। সাদা ঘষা সূর্যাস্তের আলো পড়ে রক্তাভ দেখাচ্ছে। ওক কাঠের কালো রঙের আসবাবপত্র, রূপোর বাতিদানটা চকচক করছে। একটা টেবিলের ধারে বসেছিলেন কাকিমা কেটি মর্টলেক, হেনরির স্ত্রী। তার হাত দুটো ভাঁজ করা একসাথে। এই ঘটনা যে তার মনে কোনো রেখাপাত করেনি সেটা স্পষ্ট বোঝা যায়। পশ্চিম দিকের জানালার কাছ থেকে হেনরি বললেন, হ্যাঁ, খুব দুঃখের ঘটনা, বুঝলে লুসি? প্রিয় লুসি, তোমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে তোমার হতভাগ্য বোন আর বেঁচে নেই।
আমি তাকে সতর্ক করেছিলাম, কিন্তু সে শোনেনি। আসলে সে বোকা আর তার মাথা গরম ছিল। সে স্বেচ্ছায় এই পথ বেছে নিয়েছিল। বিশাল বপু হেনরি খোলা জানালার সামনে দাঁড়িয়েছিলেন। মুখে অস্তগামী সূর্যের লাল আভা, চোখ দুটো জলজলে, মুখে তার মিটমিটে হাসি। তিনি কাঠবাদাম খাচ্ছিলেন। আমি দেখলাম এক হাতে যখন তিনি কাঠবাদাম ভাঙছিলেন, তার হাতের নখগুলো কালো। তিনি নিজেকে উদাসীন রাখার চেষ্টা করছিলেন। কাকিমা কেটি তার স্বামীর সঙ্গে সুর মিলিয়ে বললেন, চলে গেল। স্যার ফেনউইক অত্যন্ত ধীর গলায় বললেন, মরলে আমি কিসে বিশ্বাস করি তা তোমার ভালোই জানা আছে। এই মুহূর্তে এখন সেটা খোলসা করে বলবে? তাকে কথা শেষ না করতে দিয়ে হেনরি বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি বলো তোমার কিসে বিশ্বাস আছে। তারপর আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা আনবো। আদালত আমাকে কয়েক লক্ষ টাকা পুরস্কার পাইয়ে দেবে তোমার জরিমানা করে। কি কেটি? আমার ভাইজি অ্যান আমার নির্দেশ অমান্য করে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। তার জন্য সে শাস্তি পেয়েছে। আমার কোনো দোষ নেই। এটা মানুষের ধারণার বাইরে যে একটা বন্ধ ঘরে কি করে সে খুন হলো। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা তো এটা বলবেনি। আমি ওদের চোখের সামনে থেকে একবারও আড়াল হইনি। একটু থেমে মুচকি তির্যক হাসি হেসে মৃদু গলায় হেনরি বললেন, তুমি যে সে লোক নও। তুমি হলে কিনা ভারতীয় পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান জেমস ফেনউইক। এই অপ্রাকৃতিক ভোজবাজি সম্পর্কে কিছু আলোকপাত করতে পারো কিনা একবার চেষ্টা করে দেখতে পারো। কিন্তু একটা কথা স্পষ্ট শুনে রাখো, তুমি যা ইঙ্গিত করতে চাইছো সেরকম কিছু করলে আমি সোজা আদালতের দ্বারস্থ হয়ে তোমাকে উলঙ্গ করার ব্যবস্থা করব। মনে থাকে যেন। হুঁশিয়ারি দেওয়ার সঙ্গে সঙ্গে হেনরির ব্যঙ্গ হাসি ফেনউইকের মুখে যেন চাবুক মারল। রাগে গড়গড় করে তিনি তার হাতের ঘোড়ার চাবুক মুঠিতে শক্ত করে ধরলেন আর পরমুহূর্তে নিজেকে সামলে নিলেন। হেনরির উদাসীন চোখের চাউনি আমাকে এক ঝলক জরিপ করে নিল। মজার স্বরে তিনি বললেন, হ্যাঁ, এখন শুনছি আমার অমতে আমাদের পরিবারে নাকি আরো বিয়ে হতে চলেছে। এক আমেরিকান যুবক আমাদের ছোট্ট লুসির সঙ্গে প্রেম করছে। আমি কি সবিনয়ে তোমাকে সতর্ক করতে পারি যে লুসির দুটো সুন্দর চোখ। আমার হাতে ঘোড়ার চাবুকটা জড়ানো ছিল। চাবুকের বাটটা মুঠোয় ধরে এক পা এগোতেই আমার হাতটা ফেনউইক চেপে ধরলেন। নো 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 নো, এই ভুলটা করো না। দেখছো না উনি চাইছেন উত্তেজিত করে তোমাকে ফাঁদে ফেলতে। হেনরির চোখে চোখ রেখে আমি বললাম, হ্যাঁ, আমি লুসিকে বিয়ে করতে চাই। আপনার কোনো আপত্তি আছে নাকি? খানিকটা থতমত খেয়ে হেনরি বললেন, আমি? না না, আপত্তি কেন? তুমি ঠিক বুঝবে না আমার ভয়টা কোথায়। তোমরা আমেরিকান। তোমার পিতামহ কিংবা পূর্বপুরুষ সম্পর্কে কোনো আগ্রহ নেই আমার। এই মেয়েটি এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে। ওর ধমনীতে যে রক্ত প্রবাহিত হচ্ছে, এই বংশের সঙ্গে জড়িয়ে আছে যে অভিশাপ, সেটাই ওর ভবিতব্য। ও যদি আমাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে, তার ফল। আমি মনে করি তার কোনো সুযোগ নেই, দৃঢ় গলায় বললাম আমি। লুসি এতক্ষণে মুখ খুলল, বলল, আমি উপরে যাচ্ছি অ্যানকে দেখতে। ও আমার জন্যই এ কাজ করেছে। লুসি তরতর করে মই বেয়ে উঠতে লাগলো। আমরা পিছনে। ঘরটা খালি, প্রায় অন্ধকার। সূর্য ডুবে গেছে, বিকেলের আলো স্তিমিত। ঘরের একমাত্র জানলা দিয়ে ঠান্ডা ভিজে বাতাস আসছে।
ডক্টর পোর্টার মেঝেতে শায়িত অ্যানের দেহের পাশে দাঁড়িয়ে ঝুঁকে পড়েছেন। অ্যানের ক্ষতবিক্ষত মুখটা স্পষ্ট দেখা গেল না, কেননা অন্যদিকে বৃদ্ধ ওয়াল্টার্স এবং আর একদিকে মেজর ব্রিক্সলে দাঁড়িয়ে আছেন। তিনজনকে যেন ঠিক শিকারী পাখির মতো দেখাচ্ছে। ডক্টর পোর্টার হাত তুলে লুসিকে বললেন, লুসি, তুমি দেখো না, এই দৃশ্য সহ্য করতে পারবে না। অ্যান ছোটখাটো চেহারার, পাতলা গড়ন, পরনে ধূসর সিল্ক পোশাক। লুসি বেশিক্ষণ সেই ভয়ানক দৃশ্য সইতে পারল না। মেজর ব্রিক্সলে তাকে নিচে নিয়ে গেলেন হাত ধরে। বোঝা যাচ্ছে আক্রান্ত হওয়ার পরে অন্ধ অবস্থায় অ্যান ঘরময় ছোটাছুটি করেছে, হুমড়ি খেয়ে পড়েছে। এদিক ওদিক রক্তের দাগ ছড়ানো, তার পোশাকে দাগ, একদিকে কাঁধের কাছে জামা ছেঁড়া। আক্রমণের চিহ্ন দেখে বোঝা যায় এটা কোনো মানুষের কাজ নয়, যেন নরক থেকে উঠে আসা প্রচণ্ড এক অশুভ শক্তির কুকর্ম। নৃশংস মৃত্যুর ছায়ায় সবাই স্তম্ভিত, বাকরুদ্ধ এক অবস্থায় রয়েছে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমি দেখেছি, তথাপি আমারও যেন বিশ্বাস হচ্ছে না। দেওয়াল, মেঝে, কোথাও একটি নেংটি ইঁদুর পর্যন্ত লুকানোর জায়গা নেই। কোনো টেবিল চেয়ারও নেই। এতদিন যে টেবিল চেয়ারের কথা বলা হতো তার কোনো চিহ্ন মাত্র নেই। অ্যান এখানে আসার আগে কেউ আসেনি, আমরা দেখেছি সচক্ষে। তার চিৎকার শুনে যখন দরজা ভেঙে ঢুকছিলাম তখনও ঘরের মধ্যে কেউ ছিল না। জানালার গরাদ এত কাছাকাছি এবং শক্ত যে কোনো কিছু ঢোকার সাধ্য নেই। জানালার নিচে 8 ফুট খাড়া দেওয়াল, এত মসৃণ যে মাছি পর্যন্ত পিছলে যায়। তাহলে ফেনুইক আচমকা তাকে প্রশ্ন করলেন, আপনি কি দেওয়াল দিয়ে ওঠার চেষ্টা করে দেখেছেন কখনো? পোর্টার জবাব দিলেন, আমি প্রতিটি ইঞ্চি পরখ করে দেখেছি, ছাদও পরীক্ষা করেছি। গোপন কোনো যাতায়াতের পথ নেই। যান্ত্রিক কলা কৌশলে তাকে আক্রমণ করারও কোনো প্রমাণ পাওয়া যায়নি, যেটা হয়তো আপনারা ভাবছেন। ওয়াল্টার্স তার কথায় সম্মতি জানালেন। বৃদ্ধ পুনরায় বললেন, আমারই দোষে এই ঘটনা ঘটেছে। আমি নিষেধ করেছিলাম। আমার কিছু একটা করা উচিত ছিল। বছর 50 আগে অ্যালেন মর্টলেক যখন মারা যায়, আমি তখন বালক ছিলাম। যতদূর মনে পড়ে তখনও ঠিক এইরকম ঘটনাই ঘটেছিল। ফেনুইক বললেন, আমিও শুনেছিলাম সেই সময়, তাই তো আমার আরো অবাক লাগছে। দুবার একই রকম ঘটনা। যাই হোক, পুলিশকে জানানোর আগে একটা কথা জিজ্ঞেস করি। আপনারা সবাই সাক্ষ্য দিতে প্রস্তুত আছেন তো? প্রশ্ন শুনে থতমত খেয়ে পোর্টার বললেন, সাক্ষ্য? ও হ্যাঁ, আমরা সাক্ষী দেব। আমরা সবাই নিচে ছিলাম। অ্যানের সঙ্গে কেউ আসেনি। তার মানে হেনরি ছিল আপনাদের সঙ্গে? ফেনুইকের প্রশ্ন শুনে পোর্টার বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। ছাদের ঘরের ভাঙা দরজার পাল্লা ফাঁক করে উঁকি মেরে হেনরি বললেন, ধন্যবাদ। আপনাদের কথায় স্যার জেমস ফেনুইকের মনের সন্দেহ নিশ্চয়ই ঘুচেছে। এবার তাহলে পুলিশকে খবর দেওয়া যেতে পারে। হেনরি আমাদের দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি হাসল। ওয়াল্টার্স চেঁচিয়ে উঠল, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি বুঝতে পারছেন না যে আপনার ভাইজি? হেনরির যেন অপরাধবোধ জেগে উঠল, চোখে ভয়ের ছাপ ফুটে উঠল। বললেন, মাফ করবেন ভদ্র মহোদয়গণ,
আমি দুঃখিত, কিন্তু আপনারা সম্ভবত বুঝতে পারছেন না যে অ্যান তার দোষের শাস্তি পেয়েছে। ডাক্তার পাল্টা বললেন, আপনি কি সত্যি তা বিশ্বাস করেন? হেনরি চ্যালেঞ্জের ভঙ্গিতে বললেন, আপনি কি অন্য কিছু প্রমাণ করে দেখাতে পারবেন? যদি তা পারেন তাহলে তা করে দেখান, কিন্তু যা কিছুই করুন না কেন আমি আপনাকে পরামর্শ দেব সাবধানে এগোবেন। তাহলে আমরা চেষ্টা করতে পারি। ফেনুইক কথা বলতেই রিচার্ড দরজার সামনে মুখ বাড়ালো। কথা শেষ করলেন তিনি। প্রশ্ন করলেন, এবার তাহলে ঘটনাটা আনুপূর্বিক সাজিয়ে দেখা যাক। আচ্ছা, অ্যান এই ঘরে কখন ঢুকেছিল? কবজির ঘড়িটা দেখে পোর্টার বললেন, আধ ঘন্টা আগে, ধরুন বিকাল 6টা নাগাদ। বেশ, তার সঙ্গে আর কেউ ছিল? না, এখানে কেউ না, তবে হ্যাঁ, বলুন। অ্যান যখন মই চড়ছিল সেই সময় রিচার্ড মইয়ের কয়েক ধাপ চড়ে অ্যানকে ফিসফিস করে কিছু যেন বলছিল। এই কথা শোনা মাত্র তরুণ রিচার্ডের মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। প্রচন্ড ঘাবড়ে গিয়ে সে চিৎকার করে বলল, আমি কিছুই বলিনি। আমার দিকে ওভাবে তাকাবেন না সবাই। আমি অ্যানকে সাহায্য করতে চেয়েছিলাম, তাকে বলেছিলাম ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। স্যার জেমস ফেনউইককে অবিলম্বে এখানে আসার জন্য টেলিফোনও করেছিলাম আমি। তার কথার মাঝে হেনরি মন্তব্য করলেন, ও, এই কারণে আমাদের মহামান্য প্রতিবেশী এখানে এসেছেন। ফেনউইক পোর্টারকে প্রশ্ন করলেন, আচ্ছা, রিচার্ড কি অ্যানের সাথে একসঙ্গে উপরে এসেছিল? না। অ্যান উপরে ওঠার আগে কেউ কিছু তাকে বলেছিল? পোর্টার ইতস্তত করে বললেন, হেনরি বলছিলেন যদি রুপার্ট ও তার পোষা কাকেরা ওই রাস্তা দিয়ে আসে, অ্যান, তাহলে তুমি। ও কথার কি? উনি কি বলতে চেয়েছিলেন? হেনরি মাথা নেড়ে মুখে হাসি এনে বললেন, আমি বলছি। এরপর তিনি জানলার কাছে গেলেন। নাটকীয় ভঙ্গিতে জানালার লোহার গরাদ হাতের মুঠিতে চেপে ধরে আমাদের দিকে চোখ পিটপিট করে বললেন, এটা একটা দারুণ গল্প। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো গল্পটা শুনেছেন। 1621 সালের কথা। এখনকার আধুনিক কাক নয়, তখন কাকদের যুদ্ধের সময় ব্যবহার করা হতো। রুপার্ট হেনরি ভিভিয়ান মর্টলেককে বিয়ে করতে চেয়েছিলেন। ভিভিয়ানকে তার পরিবার হুকুম দিয়েছিলেন রুপার্টকে বিয়ে করার, কিন্তু শয়তানের প্রতিমূর্তি ভিভিয়ান তাকে ঘৃণা করত। এমনকি রুপার্ট যে তার প্রতি নিবেদিত প্রাণ ছিলেন তার জন্য সে বুকে অসীম ঘৃণা পুষে রেখেছিল। ভিভিয়ান রুপার্টকে দেখা মাত্রই অসভ্যের মতো চিৎকার করত, বলতো, তুমি কি আমার পিছন পিছন ঘুরতে ক্লান্ত হবে না কখনো? রুপার্ট জবাব দিতেন, ভালোবাসার 4টে মুখ আছে, অনেকটা দিক নির্ণয় যন্ত্রের মতো। তুমি যেখানেই যাও সেই ভালোবাসা কাঁটার মতো আমাকে সেখানেই টেনে নিয়ে যায়। তুমি আমাকে কখনো কোথাও লুকিয়ে যেতে পারবে না, এ কথা নিশ্চিত যেন। আর সেই অহংকারী হিংস্র মহিলা রুপার্টকে কি বলতো জানেন? একদিন রাতে তিনি যখন পাহাড়ের নিচে ভুট্টা ক্ষেত দিয়ে বাড়ি ফিরছিলেন, তখন লোকজন লাগিয়ে তাকে উলঙ্গ করে সারা শরীরে ব্যান্ডেজে মুড়ে দেয়। জীবন্ত মমির মতো তখন তার অবস্থা, চোখ আর নাকটা শুধু খোলা। তারপর তাকে কম্বল, খড় আর কাঠ দিয়ে বেঁধে কাকতাড়ুয়ার মতো মাঠের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়। বিশ্বের সমস্ত মানুষ যদি তার পাশ দিয়েও হেঁটে যায়, তাকে তাহলে সিরেফ কাকতাড়ুয়া ভিন্ন কিছুই ভাবতে পারত না। তার শরীরের যে অংশ একটু আধটু উন্মুক্ত হচ্ছিল সেই জায়গা ছুরি দিয়ে কেটে দিয়েছিল। রক্ত ঝরতে দেখে কাকের দল ভিড় করবে এবং খুবলে খাবে, সেটাই স্বাভাবিক। হয়েছিল তাই।
পরদিন ওই চিলেকোঠার ঘরের জানালার ধারে বসে ভিভিয়ান উল বুনতে বুনতে গান গাইতে গাইতে সেই নারকীয় দৃশ্য উপভোগ করেছিল। যথারীতি কাকের দল এসে টুকরে টুকরে শেষ কাজটুকু করে দেয়। দুদিন এই অবস্থায় রুপার্ট বেঁচেছিলেন বলে শোনা যায়, কিন্তু কেউ টের পায়নি। কাকেরা ঝাঁক বেঁধে যখন তার মাথা খুবলে খাচ্ছিল, তখন কালো পেজা জীবন্ত তুলোর মতো দেখাচ্ছিল তাকে। দুজন চাষির ছেলে প্রথম এটা দেখতে পায়। তারা কাকদের তাড়িয়ে দিয়ে রুপার্টকে নিচে নামায়। তখনও অবধি রুপার্ট বেঁচেছিলেন কোনো ক্রমে, শেষ নিঃশ্বাস ছাড়ার অপেক্ষায় ছিলেন। তখনও কেউ ঘুণাক্ষরেও টের পায়নি এই জঘন্য কাজের জন্য ভিভিয়ানই দায়ী। মৃত্যুর আগে তিনি মেলোডি মর্টলেককে বলেছিলেন, ভিভিয়ান যদি বিয়ে করে তাহলে বিয়ের 7 দিন আগে তিনি আসবেন তার সঙ্গে দেখা করতে। ভিভিয়ান তখন বুঝবে যে মৃত্যুরও 4টে মুখ আছে। দীর্ঘশ্বাস ছেড়ে হেনরি গলা বাড়িয়ে বললেন, আপনারা এই সত্যটাও অস্বীকার করতে পারেন। আপনারা কি সবাই অন্ধ যে বুঝতে পারছেন না? আলো ঘরকে আলোকিত করে, এ কথা যেমন সত্য, তেমনি শয়তানের অস্তিত্বও সত্য। আমি তাকে প্রত্যক্ষ করেছি, ঝোপের মধ্যে বাজ পাখির রূপে। আপনারা কি উড়িয়ে দিতে পারেন যে সেই পিশাচি অন্ধ রুপার্টকে ঘোড়ার উপর বসিয়ে এই চিলেকোঠার দিকে পাঠিয়েছিল? কালো মেঘের মতো কাকের দল ঝাঁক বেঁধে জানালা গলে ভিভিয়ানের মুখ ছেঁকে ধরেছিল। হেনরি গলার স্বর একটু নিচু খাদে নামিয়ে এনে বললেন, যদি সে কথা বিশ্বাস না হয় তাহলে আজকের এই ঘটনার কথাটাই ভাবুন। আমরা সবাই নিচে থেকে অ্যানের চিৎকার শুনেছি। আপনাদের অনুভূতি কি বলে? আপনারা কি তখন ডানা ঝাপটানোর কোনো আওয়াজ পাননি? কথা শেষ করে হেনরি তার তেল ঘামে চকচকে ভিজে মুখটা মুছলেন। ঠোঁটের ফাঁকে তার হাসির রেখা, চোখে এক অদ্ভুত দৃষ্টি। ডাক্তার পোর্টার কড়া নজরে তার দিকে তাকিয়ে বললেন, বুঝতে পারছি না আপনারা চিকিৎসা করা নাকি ধর্মীয় গুরুকে দেখানো দরকার। ডানা ঝাপটানোর শব্দ, হ্যাঁ সেই রকম শব্দ আমরা শুনেছি, কিন্তু আমি জানি সেটা কিসের শব্দ। ওটা নিচে ওই জলাধারে যে রাজহাঁস আছে তাতে ডানা ঝাপটানোর শব্দ। অ্যান যখন চিৎকার করে উঠেছিল তখনই ওই শব্দ হয়। শুধু তাই নয়, জলে পড়ার ঝাপসা শব্দও শোনা গিয়েছিল। আমি দিব্যি গেলে বলতে পারি আপনিও সব শুনেছেন। আপনি তখন ওই জানলার ধারেই দাঁড়িয়েছিলেন। আচ্ছা, তাই নাকি? ফেনউইক এতক্ষণ পরে কথা বললেন। সবাই তার দিকে তাকালো। পোর্টার বললেন, হ্যাঁ উনি দাঁড়িয়েছিলেন ওখানে, কিন্তু তাতে কি হলো? ফেনউইক ওয়াল্টার্সকে প্রশ্ন করলেন। 1886 সালে অ্যালেন মর্টলেক যখন এই ঘরে মারা যান, সেই সময় আপনি কিশোর ছিলেন। সেই ঘটনার কথা আপনার মনে আছে? আচ্ছা, বলতে পারেন অ্যালেনের বিয়েতে কে আপত্তি করেছিল? তার বাবা? মাথার সাদা চুলে হাত বুলিয়ে তিনি বললেন, তার বাবা না, তিনি তখন মৃত। তার ভাই হেনরি আপত্তি জানিয়েছিলেন। তিনি তিনি এই বর্তমান হেনরির বাবা। ফেনউইকের পরের প্রশ্ন, বেশ, তিনি পেশায় কি ছিলেন? যতদূর মনে পড়ে তিনি স্বর্ণকার ছিলেন। জবাব দিলেন ওয়াল্টার্স। ফেনউইক হাতের চাবুকটা হাঁটুর উপরে আলতো করে মেরে বললেন, এর থেকে কিছুই বোঝা যায় না। তিনি কোনো মতেই স্বর্ণকার ছিলেন না, এটা নিশ্চয় করে বলতে পারি আমি। ফেনউইক হেনরির মধ্যে একটা বেপরোয়া ভঙ্গি দেখলেন। কঠোর ঘৃণা ভরে দৃষ্টি এবং অগ্রাহ্য করার ভাব দেখে তিনি হেনরিকে বললেন, আমি তোমাকে একটা কথা বলতে পারি? ফেনউইক এ কথা বলার আগেই আমার সঙ্গে চোখের ইঙ্গিতে বলে দিয়েছেন
তার সব কথায় সায় দিতে। তিনি বললেন, মর্টলেক, অভিশাপের বাঁধন ছিঁড়ে গেছে। কি করে বোঝা গেল জানেন? লুসি একটু আগে এই ঘরে এসেছিল, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। খুবই স্বাভাবিক। হেনরি বললেন, আমাদের ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে। বিয়ের 1 সপ্তাহ আগে। সৌজন্যের সুরে ফেনউইক বললেন, ওদের বিয়ের তো মাত্র 7 দিন বাকি। তুমি বোধহয় শোনোনি, লুসি আর আমার তরুণ বন্ধু টম ব্রুকলিন আজ বিকেলেই ঠিক করেছে অ্যানের বিয়ের তারিখে তারাও বিয়ে করবে। এই জলজ্যান্ত মিথ্যে কথায় মর্টলেকের মুখ ঝুলে গেল। ফেনউইক ঠান্ডা গলায় বলে চললেন, জানি এটা শোভন হবে না, বিশেষত অ্যানের আচমকা মৃত্যুর পর। কিন্তু লুসি চায় অভিশাপ ও ভুতুড়ে ব্যাপার স্যাপার থেকে মুক্তি পেতে। এই অভিশপ্ত ঘরে রাত কাটানোর চাইতে বরং কিছু রীতি লঙ্ঘন করা শ্রেয়। হেনরি, তুমি এবং তোমার ভূতের দল এই সিদ্ধান্তের কথা জানো না। তোমার বাড়ির ছাদের নিচে এই শেষ রজনী কাটাবে লুসি। এখন আমি বিদায় নিচ্ছি। ফেনউইক এই কথা শেষ করে মই বেয়ে নিচে নামতে উদ্যত হলেন। আমিও তাকে অনুসরণ করলাম। হেনরি মুখ বাড়িয়ে বললেন, বন্ধু, আমার কথাটা শুনে যাও। যদি চাও তো আমাকে সর্বদা নজরে রাখার জন্য পুলিশ পাড়ার ব্যবস্থা করতে পারো। লুসিকে দরজা বন্ধ করে রাখতে পারো, প্রহরী রাখো তার জন্যে। তবু তারা আসবে লুসিকে আঘাত করবার জন্য। তবে হ্যাঁ, মিস্টার ব্রুকলিন। জবাব দিও না, চলে এসো। আমার হাত ধরে টেনে নিয়ে চললেন ফেনউইক। পিছনে হেনরির কুটিল হাসি আমার কানে এলো। মিনারের সিঁড়ি বেয়ে নিচে নেমে ফেনউইক আমাকে বললেন, ঈশ্বর আমার সদয় হন। টম, আমার ধারণা হেনরি তার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। আপনি বলছেন লুসি? আমি প্রশ্ন করি। হ্যাঁ, নিশ্চয়ই। ফেনউইক জবাব দিলেন, কিন্তু মানুষ কখনো অলৌকিক ঘটনা ঘটাতে পারে না। দৃঢ় স্বরে বলি, কালা জাদু কি ওর নখদর্পণে? শয়তানকে খুশি মতো ডেকে আনবে ও? সবার চোখের সামনে উপস্থিত থেকে একটা বদ্ধ ঘরের মধ্যে সে কাউকে খুন করতে পারে না। এ কাজ অসম্ভব যদি না সাক্ষীরা মিথ্যে কথা বলে। দেখো, সাক্ষীরা মিথ্যা কথা বলছে না, তবে সত্যি কথাটা জেনে রাখো, এই ঘটনার মধ্যে কোনো অতীন্দ্রিয় ব্যাপার নেই। যেটা রয়েছে তা হলো বুদ্ধি ও ভয়ানক কৌশল। এবার হেনরি ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, আপনি বলতে চাইছেন ওই ঘরের মধ্যে কোনো গোপন কৌশল রাখা রয়েছে? ফেনউইক বললেন, না টম, ওই ঘরটায় বাচ্চাদেরও নির্ভয়ে রাখা যায় না। যখন তুমি জেনেছো যে এর মধ্যে অতীন্দ্রিয় কিছু নেই, তখন নিশ্চিন্তে বসে থেকো না। অন্য বিপদের দিকও আছে। মর্টলেক এমনিতে খানিকটা বেকায়দায় পড়েছে। আমি ওকে চ্যালেঞ্জ জানাতে ওর বুদ্ধির গোড়া আলগা হয়ে গেছে। ও এখন মরিয়া। সেটাই হবে আমাদের সুযোগ। ভুল পা ফেললেই ওকে পাকড়াও করব। আর তর্ক করো না, এখন লুসিকে খুঁজে বার করা প্রয়োজন। নিচের একটা হল ঘরে ওকে পাওয়া গেল। কাছে গিয়ে দাঁড়াতেই শিশুর মতো সে আমার একটা হাত তার নিজের হাতে নিয়ে বলল, আমি খুব দুঃখিত। আসলে আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম। ঘটনাটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। তবে এখন আমি সামলে নিয়েছি। ফেনউইক তাকে বললেন, বেশ, খুব আনন্দের কথা। তোমাকে মানসিক দিক থেকে আরও সবল হতে হবে। রাতে পুলিশ চলে যাওয়ার পর তুমি মিনারের ওই চিলেকোঠার ঘরে যাবে একা। তিনি এই কথা বলা মাত্র
আমার মনে হলো এই পুরনো বাড়িটা যত নির্জন ভেবেছিলাম তা নয়। আমাদের কথা শোনার জন্য অনেকেই হয়তো কান পেতে বসে রয়েছে। কোথাও যেন ফুটবল খেলার শব্দ পেলাম, কিন্তু কোনো কিছুই মনে রাখলাম না, কেননা ফেনউইকের কথা আমাকে বিস্মিত করেছে। বললাম, আপনি কি বলছেন? রাতে একা লুসি ওই ঘরে যাবে? আপনার কথা মেনে ও যদি একা ওই ঘরে যায়, তাহলে তবে আগে আমাদের সতর্কমূলক ব্যবস্থা হিসেবে একটা কাজ করতে হবে, আর সেই কাজটা হলো কাকা হেনরিকে গলা টিপে মেরে ফেলা। ফেনউইক ঘুরে দাঁড়ালেন। তার চোখে যে চশমা রয়েছে সেটা যেন ঝলসে উঠল। চোয়াল দুটো পিষে ফিসফিস করে বললেন, বোকা, আমি যা বলবো তাতেই সায় দাও। লুসির দিকে তাকিয়ে সবাই যেন শুনতে পায়, তাই উঁচু গলায় তিনি বললেন, তুমি মন দিয়ে শোনো। তুমি যদি প্রাণে বেঁচে থাকতে চাও তাহলে আমি যা বলবো তা পালন করবে, বুঝেছ? আমি চাই যে তুমি অভিশাপ ভাঙতে ওই ঘরে যাচ্ছ। এই বাড়ির সব কিছু একটা বিশেষ জায়গায় এসে পৌঁছেছে। ওই ঘরের জানলা দিয়ে দূরে ফেনউইক মহল দেখতে পাবে। আপনার বাড়ি? লুসির প্রশ্ন। হ্যাঁ, আমার বাড়ি। ফেনউইক বললেন, আমি চাই তুমি রাত 11টায় ওই ঘরে যাবে। তার মধ্যে পুলিশ চলে যাবে। তারপর তুমি নিরাপদ। কোনো আলো সঙ্গে নেবে না, বুঝেছ? কিন্তু সঙ্গে অস্ত্র নেবে। এখানে পৌঁছে আমার সংকেতের জন্য অপেক্ষা করবে। ঠিক 11টায় আমার বাড়ির পূর্ব দিকের সর্বোচ্চ জানলায় আলো দেখতে পাবে। অনড় হয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝবে কিছু একটা ঘটতে পারে। দুটো আলো দেখলে বুঝবে আমার পরিকল্পনা ভেস্তে গেছে। তৎক্ষণাৎ তুমি ঘর থেকে বাইরে চলে আসবে এবং সেই সময় তোমাকে কেউ বাধা দিলে পিস্তল থেকে গুলি চালাবে। একটু থেমে তিনি বললেন, জানি তোমার মনে অনেক প্রশ্ন ভিড় করেছে। জানি তুমি যেরকম বিপদে পড়েছ তাতে অন্য কেউ হলে এতক্ষণে ভেঙে পড়তো। আমার উপর আস্থা রাখো। তবে আমি কখনোই বলবো না তুমি অন্ধের মতো আমাকে বিশ্বাস করো, যদি না আমি সব জানতাম। এটাই একমাত্র পথ তোমাকে অন্ধকার থেকে বের করে আনার, বুঝেছ? লুসি বলল, হ্যাঁ, আমি পারবো। পারতেই হবে আমাকে। আমার বোন আমার জন্যই প্রাণ বিসর্জন দিয়েছে। এখন বলুন কি করতে হবে? ফেনউইক নিচু স্বরে বললেন, এখানে নয়, বাইরে। দুজনেই চলো তাড়াতাড়ি। বাইরে এসে আমি বললাম, আমাদের কথা কিন্তু কেউ আড়ি পেতে শুনেছে, জানেন নিশ্চয়ই। জানি। আমি তো তাই চাইছিলাম। তাহলে কি আমাদের পরিকল্পনা পাল্টে ফেলা হবে? মোটেও না, যা বলেছি সেভাবেই করবে। শুধু একটা সংযোজন হবে। তুমি টমকে বাড়ির কোথাও লুকিয়ে রাখবে, পারবে তো? আর টম, তুমি লুসি যাওয়ার ঠিক 15 মিনিট আগে লুকিয়ে ওই মিনারে পৌঁছে যাবে। কোনো আলো জ্বালবে না, ঘড়িও দেখবে না। যদি সব কিছু ঠিকঠাক চলে দেখো, তোমরা ওই দিকে তাকাও। জলাশয়ের দিকে আঙুল দেখালেন তিনি। দেখলাম জলের উপর সাদা রঙের কি যেন ভাসছে, একটা গলা কাটা রাজহাঁস। লুসি বলল, কেউ যেন গলা কেটে দিয়েছে। হেনরি কাকা রাজহাঁসগুলোকে খুবই ভালোবাসতেন, প্রত্যেকের নামও দিয়েছেন। ফেনউইক বললেন, তাহলে 3 নম্বর প্রমাণ পাওয়া গেল। প্রথম প্রমাণ সূর্য, দ্বিতীয় হেনরির বাবা স্বর্ণকার ছিলেন, এবং তৃতীয় মৃত রাজহাঁস। আচ্ছা, ওর নাম কি বিচার? তাহলে ওই তাকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করবে। লুসি আমাকে
ছোট লাইব্রেরির মধ্যে লুকোবার ব্যবস্থা করে দিয়েছে। এখানে দুজন চাকরের কেউই আসে না। লুসির মুখ ভয়ে সাদা হলেও ঠোঁটের হাসি মেলায়নি। সে তার দায়িত্ব পালন করতে গেছে। সঙ্গে নিয়েছে 22 বোরের ব্রাউনিং পিস্টল। কাছের শহর পোর্টার থেকে পুলিশ এসছে অ্যানের মৃত্যুর তদন্ত করতে। লুসি চলে যাওয়ার পরে একা অন্ধকারে উদ্বেগ নিয়ে সময় গুনছি। না পারছি ধূমপান করতে, না পারছি নড়াচড়া করতে। হলঘরের ঘড়িতে 10:30টার ঢং শব্দ হতেই তৈরি হয়ে নিলাম। আরো 5 মিনিট কাটিয়ে হাতড়ে হাতড়ে এগোতে লাগলাম অন্ধকারের দিকে। যত এগোচ্ছি মিনারের দিকে বুকের কাঁপুনি ততই বাড়ছে। পাছে কারোর চোখে পড়ে যাই এই ভয়েই কাঁটা হয়ে আছি। কিছুক্ষণের মধ্যে মিনারের সিঁড়ি পেয়ে গেলাম। 2 সেকেন্ড পরে মিনারের নিচের ঘরে পৌঁছলাম। জানি না লুসি এখন কোথায় এবং কি করছে। বাইরে হঠাৎ বৃষ্টি নেমেছে। ঘরের খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাঁট আসছে। মনে হচ্ছে এই বৃষ্টি ফেনউইকের বাড়ি থেকে আলোর সংকেত দেখার ব্যাপারে গোলমাল বাঁধাবে। একটু পরে শুনতে পেলাম মইয়ের দিকে কেউ যেন আসছে। বৃষ্টির জন্য পায়ের শব্দ হালকা মনে হচ্ছে। একটা ছায়া এগিয়ে এলো, চিলে কোঠার দরজাটা খুলল। লুসির ফিসফিস গলা। আমি বললাম, ঘাবড়িও না, সব ঠিকঠাক হয়ে যাবে, চাপ নেই। মিনারের সিঁড়ি অব্দি কেউ যেন আমাকে অনুসরণ করে এসেছে। বৃষ্টি আরো ঝেঁপে নামলো। তা সত্ত্বেও নিচের ঘরের মধ্যে কেউ একজন হেঁটে গেল। তার শব্দ স্পষ্ট বোঝা যাচ্ছে। যেই আসুক, কিন্তু তার উপস্থিতি লুকোতে চাইছে না। আশ্চর্য, মতলব কি তার? আগন্তুকের পায়ের শব্দ জোর হলো আরো। সে মই দিয়ে উঠে আসছে। লুসিকে ঘরের কোণে সরে দাঁড়াতে ইঙ্গিত করলাম। দরজা দিয়ে একটা মুখ উঁকি দিল। বিদ্যুতের চমকের আভায় লুসিকে সিটিয়ে যেতে দেখলাম। দরজার চৌকাঠে দাঁড়িয়ে আগন্তুক ফ্যাস ফ্যাসে স্বরে বলল, সব ঠিক আছে লুসি? তুমি কি এখানে? আমি এখন শুনেছি, জানি, সবটা জানি। স্যার জেমস আমাকে বলেছে আমি ঠিক। তুমি শুনতে পাচ্ছ? দূর থেকে লুসি বলল, তুমি কি চাও? তুমি কি জানো না? আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এই বৃষ্টিতে তুমি দূরের ওই আলোর সংকেত দেখতে পাবে না যদি তুমি... এই কথা বলে সে কালো রঙের একটা বাইনোকুলার বাড়িয়ে ধরল। রাতে দূরের জিনিস তাতে স্পষ্ট দেখা যায়। এবার তুমি সব কিছু দেখতে পাবে। কথা শেষ করলো রিচার্ড। ধন্যবাদ রে, তাড়াতাড়ি দাও। লুসি উত্তেজিত স্বরে বলল, 11টা বেজে গেছে। ঠিক তখনই আমার ডান দিকে অন্ধকার ফুঁড়ে ছোট্ট অথচ তীব্র আলোর রেখা এসে পড়ল রিচার্ডের মুখে। রিচার্ডের তখন হতভম্ব অবস্থা। সে বাইনোকুলারটা লুকোবার চেষ্টা করল। স্যার জেমস ফেনউইকের গলা কানে এলো, ওই বাইনোকুলারটা ছোঁবে না, ওটাই অ্যানকে খুন করেছে। টম, ডিককে ধরো, পালাতে দিও না ওকে। দেখো ও যাতে সাহায্যের জন্য চেঁচাতে না পারে, জলদি করো। ডিক রিচার্ড মর্টলেক কোনো বাধা ছিল না। একদিকে দেওয়ালে ঠেস দিয়ে সম্মোহিত শিশুর মতো সামনে দুহাত বাড়িয়ে খুনের হাতিয়ারটা তুলে দিতে চায় সে। ফেনউইক বললেন, আসল অপরাধী অন্যজন। শয়তান চূড়ানির আজ্ঞা এই তরুণ পালন করছে মাত্র। তবে এর জন্য ওর ফাঁসি হয়ে যেতে পারে। হেনরির কথায় ডিক অ্যানের হাতে এই বাইনোকুলারটা তুলে দিয়েছিল। অ্যান ডিককে সম্পূর্ণ বিশ্বাস করত। হেনরি সেই সুযোগটা নিয়েছে। দাও, আমার হাতে ওটা দাও।
ডিক বাইনোকুলারটা তুলে দিল। রোগা ডিক রিচার্ডের তখন বিধ্বস্ত অবস্থা। ফেনউইক লুসিকে বললেন, আমি ঠিকই ভেবেছিলাম তোমাকে কেউ বাইনোকুলার দেবে কিংবা ধারে এই জিনিসটা তুমি খুঁজে পাবে। দূরের জিনিস দেখার জন্য তুমি এটা চোখে দিলে দেখবে যে সব ঝাপসা লাগছে। তখন তুমি কি করবে? স্বচ্ছ দেখার জন্য বাইনোকুলারের মাঝখানের চাকাটা আঙুল দিয়ে ঘুরিয়ে ঠিক করবে, তাই না? কিন্তু ঝাপসা দেখার কারণ কি? এর চাকায় বন্দুকের ট্রিগারের মতো ব্যবস্থা আছে। কম্প্রেসড এয়ার গানের কৌশলে তৈরি এটা। চাকাটা ঘোরালেই লেন্সের ভিতর থেকে 1.5 ইঞ্চি লম্বা ক্ষুরোধার ইস্পাত বের হয়ে দুটো চোখ এফোঁড় ওফোঁড় করে দেবে। এটাই হচ্ছে তোমাদের অভিশাপের পাকা বন্দোবস্ত। লুসি দুর্বল চিত্তের মেয়ে নয়। তা সত্ত্বেও ফেনউইকের মুখে তার কাকার ষড়যন্ত্রের নেপথ্য কাহিনী শুনে তার নিঃশ্বাস যেন আটকে আসছে। ঠোঁট ফাঁক করে মুখটা হাঁ হয়ে গিয়েছে। ফেনউইক থামলেন না, গম্ভীর স্বরে বললেন, এই নারকীয় হত্যালীলার চমকপ্রদ অংশ হল খুনি যন্ত্রটাকে অদৃশ্য করার কৌশল। দরজা বন্ধ, ভিতরে লাশ। উপস্থিত সাক্ষীদের সামনে খুনি কি করে বাইনোকুলার সরাবে? অথচ না সরাতে পারলে সব পরিকল্পনাই বানচাল হয়ে যাবে। কিংবদন্তির প্রথম সুযোগ নিয়েছিলেন প্রথম হেনরি। তিনি পেশায় ছিলেন স্বর্ণ ব্যবসায়ী। চশমা তৈরির কাজ তিনি জানতেন। বুদ্ধি খাটিয়ে ফন্দি এঁটে 50 বছর আগে নিজের বোনকে হত্যা করে স্বার্থসিদ্ধি করেছিলেন ঠিক এইভাবেই। ফেনউইকের কথা সবাই দম বন্ধ করে শুনছে। তিনি বলে চললেন, এই ঘরের জানলা দিয়ে অ্যানের মতো তাকেও বলা হয়েছিল ঘোড়ায় চড়ে অশরীরী রুপার্ট আসছে কিনা দেখতে। দূরের জিনিস দেখার জন্য হয় তার হাতে বাইনোকুলার তুলে দেওয়া হয়েছিল, নয় জানলার ধারে ফেলে রাখা হয়েছিল। যেমন এবারে মই বেয়ে ওঠার সময় অ্যানকে ডিক ফিসফিস করে বলেছিল জানলার ধারে বাইনোকুলারটা রয়েছে। ওই সময় পশ্চিম দিকের জানালা দিয়ে অস্তগামী সূর্যের আলো এসে পড়ে, তাই দূরের জিনিস দেখা যায় না। অন্যদিকে আমাকে বলা হয়েছিল দ্রুত আসার জন্য। ঘোড়ায় চেপে আমি আসব ওরা জানতো। লুসি বলল, অ্যান আপনাকেই দেখেছে? ফেনউইক বললেন, হ্যাঁ, দূরের ঝাপসা মূর্তিটা স্পষ্ট করে দেখার জন্য বাইনোকুলারটা জানলার 3 ইঞ্চি গড়াদের ফাঁক দিয়ে গলিয়ে দেখাই স্বাভাবিক। সেই সময় ইস্পাতের ফলাটা যখনই চোখে বিদ্ধ করবে, তৎক্ষণাৎ হাত থেকে সেটা গিয়ে পড়বে 60 ফুট নিচের জলাশয়ে, যেখানে রাজহাঁসের দল ঘুরে বেড়ায়। ডানা ঝাপটানোর আওয়াজ, ঝপাস শব্দ, মরা হাঁস সবই ছকে বাঁধা পরিকল্পনা অনুযায়ী ঘটেছে। বাইনোকুলারের ফলাটা হাঁসের গলাটা কেটেছে। জলে পড়ার সময় শব্দ হয়েছে। অন্য হাঁস ভয় পেয়ে ডানা ঝাপটে সরে গেছে। সঙ্গে সঙ্গে সাক্ষ্য প্রমাণও লোপ পেয়েছে। ফেনউইক বললেন, অ্যানের মৃত্যুর পরে ভাবছিলাম হাতে নাতে নাটের গুরুকে ধরতে হবে। পরীক্ষার জল থেকে বাইনোকুলারটা খুঁজতে গেলে ধরবো সঙ্গে সঙ্গে। বাধ্য হয়ে আমাকে আমার বাড়ির ওই আলো দেখানোর কথা বলতে হয়েছে। এই কথা বলেই প্রাক্তন গোয়েন্দা প্রধান ডিকের কাছে গিয়ে তার জামার কলারটা ধরে ঝাঁকুনিটা দিয়ে বললেন, বাবধন অ্যান ভেবেছিল তোমার প্রভু স্বয়ং আসবে, কিন্তু তাকে তখন ধরতে পারিনি। যখন তুমি তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, নইলে তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। রিচার্ড এতক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, হাত দিয়ে চোখের জল মুছছিল। ফেনউইকের শেষ কথা শুনে সে জোরে কেঁদে উঠল। লুসির দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো, বিশ্বাস করো, এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। স্বীকার করছি অপরাধ করেছি আমি। কারণ কাকা একটা উন্মাদ আস্ত। আমি তার কথা মতো না চললে তিনি আমাকেই শেষ করে দিতেন।
বিশ্বাস করো লুসি, বিশ্বাস করো, আমি তোমার জীবন বাঁচাতেই চেয়েছিলাম। আমি তোমাকে বাঁচাবার। ফেনুইক ধমক দিয়ে তাকে থামিয়ে দিলেন। বললেন, সাক্ষীদের কাছে সে কথা খুলে বলতে হবে তোমাকে। বলো, রাজি আছো তো? হ্যাঁ, আমি রাজি আছি। তাহলে বলো তো, হেনরি সর্বক্ষণ জানালার ধারে দাঁড়িয়েছিল কেন? বাইনোকুলারটা জানালা দিয়ে গলে নিচে পড়ে কিনা সেটা দেখতে, তাই না? যদি প্ল্যান মাফিক সেটা বাইরে না পড়ে, তবে বিকল্প ব্যবস্থাও ছিল। তার পকেটে আর একটা সাধারণ বাইনোকুলার ছিল। সেক্ষেত্রে তিনি সর্বাগ্রে মই দিয়ে উঠে ঘরের মধ্যে ঢুকে খুনি যন্ত্রটা সরিয়ে ফেলে নির্দোষ বাইনোকুলারটা রেখে দিতেন, তাই তো? এসব কথা যদি তোমাকে লিখে সই করে দিতে বলা হয়, তাহলে দেবে তো? হ্যাঁ। সেই সময় আমাদের পিছন থেকে নরম অথচ ভারী গলায় কে যেন বলে উঠল, কেউ নড়বে না, প্রাণের বিন্দুমাত্র যদি মায়া থাকে। মই দিয়ে নিঃশব্দে উঠে এসেছে হেনরি মর্টলেক। কখন এসেছে আমরা কেউ টের পাইনি। তার হাতে ঝোলানো লণ্ঠনের আলো, টাক মাথা, ভোঁদকা লম্বা চেহারার উপর কালো কোট। লণ্ঠনের আলোর ছায়ায় তাকে ঠিক পিশাচের মতন লাগছে। আমি লুসিকে আমার পিছনে টেনে আড়াল করে দাঁড়ালাম। আমরা ওর চোখের দিকে সরাসরি তাকালাম। দেখলাম খুন করতেই লোকটার হাত একটুও কাঁপবে না। লোকটি ডান হাতটা সামনের দিকে তুলে বলল, আমার এই জিনিসটা তোমাদের জার্মানি পিস্তলের চাইতেও মারাত্মক ইয়ার পিস্তল। আমার বাবার তৈরি, পুরনো হলেও খুব কাজে। আমার বন্ধু স্যার জেমস ফেনউইক নিশ্চয়ই স্বীকার করবেন, এতে কোনো শব্দ হয় না। তোমাদের আঙুল যদি সামান্য নড়ে, তাহলে এই বুলেটটা তোমাদের এফোর ওফোর করে দেবে। দেখবে পরীক্ষা করে? আচ্ছা, দেখাই যাক। আমার কি হলো ঠিক বুঝতে পারলাম না। ওর হাতের আলোটা একপাশে সামান্য সরে গেল। কি একটা জিনিস ঘুরতে ঘুরতে এগিয়ে এলো। আমি কাটা গাছের মতো হুমড়ি খেয়ে পড়ে গেলাম মেঝেতে। যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। মনে হলো মাথার মধ্যে যেন বাজ পড়ল। হেনরি বললেন, ওঠার চেষ্টা করবে না। তোমার ডান হাঁটুর নিচের দিকটা বুড়িয়ে গেছে। তোমার এখন ঘুম ঘুম পাবে। আমি তোমাদের কারোর শরীরে বুলেট ঢোকাতে চাই না। আমি চাই তোমরা সবাই মিলে একে একে আমার এই টেলিস্কোপ দিয়ে রাতের আকাশের তারা দেখো। জানো তো, আমার রসবোধ নিয়ে একটা প্রচ্ছন্ন অহংকার আছে। ফেনুইকের মধ্যে ঘাবড়াবার কোনো লক্ষণ দেখা গেল না। তিনি বললেন, না, তোমাকে ওরা ফাঁসি কাটে ঝোলাবে না। তোমাকে কোথায় পাঠানো হবে জানো? তুমি নিশ্চয়ই জানো, ওটা হচ্ছে উন্মাদ অপরাধীদের জায়গা। অত্যন্ত শীতল কণ্ঠে হেনরি মর্টলেক বললেন, তোমার জায়গায় আমি হলে এ কথা কখনোই বলতাম না। বলেই বন্দুকের ট্রিগার টানলেন। দেওয়ালে ঠক করে একটা আওয়াজ হলো শুনতে পেলাম। ফেনুইক উঠে দাঁড়াতে চেষ্টা করছেন, কিন্তু মুখে কিছুই বলছেন না। তার চোখের চশমা মেঝেই পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। ব্যঙ্গ স্বরে মর্টলেক বললেন, কি হে বন্ধু, দাওয়াটা কেমন লাগলো? তবে এখনো তেমন সাংঘাতিক কিছু হয়নি, বুঝলে হে ভারতের প্রাক্তন গোয়েন্দা প্রধান। ভালো চাও তো দেয়ালের দিকে সরে যাও, নইলে আরো দাওয়াই পড়বে। এবার কঠোর স্বরে হুমকি দেওয়ার ভঙ্গিতে বললেন, আমাদের সবাইকে আমার এই টেলিস্কোপ দিয়ে দেখতে হবে। আর লুসি, তুমি ভুলেও যেন তোমার ওই খেলনা পিস্তলটা ব্যবহার করতে চেও না। আমি আগে থেকে এই পিস্তলের গুলি বের করে নিয়েছি। তোমরা কি আমাকে এত বোকা মনে করো? বলে চললেন শয়তানের সাগরেদ মর্টলেক।
আমি বুঝেছিলাম স্যার জেমস কৌশল ধরে ফেলেছে, আমাকে কিছু একটা করতেই হবে। ফেনউইকের দিকে তাকিয়ে তিনি বললেন, এই পশ্চিমাঞ্চলের সমস্ত থানার পুলিশ এসে যদি বাড়িটাকে চারিদিক থেকে ঘিরে ধরে রাখে, তাহলেও তোমাদের রক্ষা পাওয়ার সুযোগ নেই। কি গোয়েন্দা প্রবর, তোমার কি মনে হচ্ছে? আমি হাতে ভর দিয়ে এক ঝটকায় উঠে মর্টলেককে দরজার দিকে ঠেলে নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু মতলব বুঝতে পেরেই পিস্তলটা একবার তাক করলেন। আমার হাতে কিছু এসে বিঁধে গেল, যন্ত্রণায় কোঁকিয়ে উঠলাম। মর্টলেক ডিককে বললেন, ডিক, তুমি একটা ভুল করে ফেলেছো, বুঝতেই পারছি। ডিক রিচার্ড তখন প্রাণ বাঁচানোর জন্য প্রার্থনা করে চলেছে। তোমাকে আঘাত করার ইচ্ছে আমার নেই। তুমি আমার কথা শুনে চলতে রাজি আছো? ডিক বলল, হ্যাঁ। ডিককে সত্যিই ওর কথা শুনে চলতে রাজি আছে বোঝা গেল, আর ও যে এটা করবে আমরা জানতাম। মর্টলেক দাঁতে দাঁত চেপে ফেনউইকের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আমি একটা কথা জানতে চাই, তোমার বাড়ি থেকে আলো দেখানোর মতলব করেছো, তার কারণ কি? কি বলতে চেয়েছো? ফেনউইক বিচলিত না হয়ে জবাব দিলেন, তুমি নিজেই খুঁজে বের করার চেষ্টা করো। হেনরি মেজাজি স্বরে বললেন, ঠিক আছে বন্ধু, তোমাকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে বের করছি। এই কথা বলে তিনি একটা বাইনোকুলার দেখালেন, বললেন, এটা সাধারণ বায়োনোকুলার, ক্ষতি করবে না। এটা দিয়েই দেখবো তোমার আলো। পরে তিনি জানলার নিচে তাকালেন, তখনই তার বিকট চিৎকার শুনলাম। হাতের আলোটা মেঝেতে পড়ে চুরমার। অন্ধকারে কালো বস্তার মধ্যে মেঝেতে কিছু পড়ে যেন গড়াগড়ি দিচ্ছে এপাশ ওপাশ, সেই সঙ্গে যন্ত্রণা ভরা কাতরোক্তি। কয়েক মুহূর্ত মাত্র, তারপর সব চুপচাপ। শুধু বাইরে থেকে বৃষ্টির শব্দ আসছে। বুঝলাম সাংঘাতিক কিছু একটা ঘটেছে, আর আমরা বোধহয় বেঁচে গেলাম। আর তখনই কানে এলো ফেনউইকের গলা। তিনি বললেন, লুসি ঠিক আছে তো? যাও এবার ওর পিস্তলটা নিয়ে নাও, আর কিছু করার ক্ষমতা নেই ওর। ডিক রুদ্ধ স্বরে বলল, লুসি, আমি তোমাকে বলেছিলাম তোমাকে মরতে দেব না। দেখো দেখো, আমি তোমার জীবন বাঁচিয়েছি। আজ রাতে এখানে আসার আগে ওর অজান্তে দুটো বাইনোকুলার পাল্টে রেখে দিয়েছিলাম। ওই যন্ত্রটা ওর হাতেই ছিল, ওর হাতেই ছিল। আমি জ্ঞান হারাবার আগে শুধু বুঝলাম ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন শেষ হলো। দেখলাম লুসি আমার দিকে দৌড়ে আসছে।